ঢাকার আকাশে এখনো সূর্য ওঠে ঠিক আগের মতোই, কিন্তু বাতাসে হঠাৎ করে জমাট বেঁধেছে এক অজানা উত্তাপ। 11 জুলাইয়ের ভোরবেলা যখন রাজধানীর মানুষ ঘুমিয়েছিল, তখন দক্ষিণ পূর্ব এশিয়ার আরেক প্রান্তে শুরু হয়েছিল এক ভয়ঙ্কর খেলা। মিয়ানমার সীমান্তে হঠাৎই ছুটে এসেছে কয়েকশো ড্রোন, আকাশ কেঁপে উঠেছে ইসরায়েলি প্রযুক্তিতে সজ্জিত ভারতের ইউএভির গর্জনে। ভারতের হামলা, এটি এখন আর গুজব নয়, এটি বাস্তব। অন্তত আগুনের ভাষা তাই বলছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, ভারতের তরফ থেকে কোনো স্বীকারোক্তি নেই। মুখে কেবল অস্বীকার, আমরা কিছুই করিনি। অথচ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সামনে আতঙ্কিত গলায় বলছেন, আমরা জড়িত না, আমাদের মাটি ব্যবহার হয়নি। এ ভাষা একান্তভাবেই সেই রাষ্ট্রের যে সত্য লুকাতে চাইছে কূটনৈতিক ধাক্কা এড়াতে। এই যখন দক্ষিণের অবস্থা, তখন প্রশ্ন জেগেছে উত্তরে, বাংলাদেশ কি পরবর্তী টার্গেট? ভারতের আক্রমণের লক্ষ্য ছিল ইউএলএফএ, পিএলএ ও কেপিএল এর মতো বিদ্রোহী সংগঠনের ঘাঁটি। এই সংগঠনগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরেই সক্রিয়, আর তাদের কিছু ক্যাম্প ছিল মিয়ানমারের সীমান্তে, বাংলাদেশের ঠিক গা ঘেঁষে। হামলার ধরনটা ছিল নিখুঁত, এক প্রফেশনাল ওয়ারফেয়ার। ফরাসি ইসরায়েলি ড্রোন, নিশ্চিদ্র টার্গেটিং, পরমাণু নির্ভুল স্ট্রাইক। পুরো ঘটনা চলেছে 48 ঘণ্টারও বেশি সময় ধরে, কিন্তু মিডিয়া কাভারেজ ছিল নিঃশব্দ। সেনাবাহিনীর বিবৃতি নেই। এই নিঃশব্দতাই সবচেয়ে ভয়ঙ্কর। যখন একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের ভূখণ্ডে ঢুকে আঘাত করে কিন্তু কেউ কিছু বলে না, তখন বুঝতে হয় এই আঘাত কেবল একটি দেশের ওপর নয়, একটি গোটা অঞ্চলের নিরাপত্তা কাঠামোর ওপর। ইউএলএফএ স্পষ্টভাবে বলেছে তারা এর প্রতিশোধ নেবে। তাদের শক্ত ঘাঁটি আসামে, নাগাল্যান্ডে। ভারত যতই অস্বীকার করুক, আঘাত তো হয়েছে, আর আঘাত মানেই প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়া শুধু ভারতের অভ্যন্তরে সীমাবদ্ধ থাকবে এমন নিশ্চয়তা নেই। বিদ্রোহী গোষ্ঠীগুলো এখন দিশেহারা। তারা জানে ভারত আর আগের মতো প্রতিক্রিয়া দেখায় না, এখন তারা আগ বাড়িয়ে আঘাত করে। এই নতুন কৌশল তাদের ঠেলে দিতে পারে আন্তর্জাতিক ফ্রন্টে, যেখানে সীমান্ত মানে কেবল কাটাতার নয়, মানে রাজনৈতিক সংকেত। বাংলাদেশ কি সেই সংকেত বুঝছে? যে এলাকাগুলোতে ভারত আঘাত করেছে সেগুলো চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় পড়ে। এই অঞ্চলগুলিতে চীনা বিনিয়োগ শুধু অর্থনৈতিক নয়, এটি একটি কৌশলগত ঘাঁটি। সেখানে মোতায়েন আছে প্রাইভেট সিকিউরিটি কোম্পানি, যাদের কাজ প্রকল্প রক্ষা নয়, চীনের স্বার্থ রক্ষা। মিয়ানমারের রেবেল গ্রুপগুলোর সঙ্গেও চীনের রয়েছে কৌশলগত সমঝোতা, যাতে তারা একে অপরকে সহ্য করে, এমনকি সহযোগিতাও করে। এই অবস্থানেই ভারতের হামলা, চীনের মুখে চপটাঘাত। আর সেটাই গোটা অঞ্চলের জন্য উদ্বেগের বার্তা। কারণ ভূরাজনীতিতে যখন বড় দুই শক্তির সংঘাত বাঁধে, তখন ছোট রাষ্ট্রগুলো হয় মোহর, নয় বধ্যভূমি। এখন প্রশ্ন হলো, চীন কি করবে? তারা নিশ্চুপ থাকবে না, এটা ইতিহাস বলে। তারা হয়তো পাল্টা চাপ প্রয়োগ করবে অন্যত্র, কিংবা সশস্ত্র জবাব দেবে উপযুক্ত সময়ে। এই জিওপলিটিক্সের জালে আটকে পড়া বাংলাদেশকে এখন জানতে হবে, সে কেবল পর্যবেক্ষক নয়, সে এখন মাঠের খেলোয়াড়। আর খেলোয়াড় হলে কৌশলও থাকতে হয়, প্রতিরক্ষাও। যখন মিয়ানমারের আগুন এখনো নিভে ওঠেনি, তখন ঢাকা নিশ্চুপ। সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া নেই। প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্যস্ত বাজেট ব্যালেন্স করতে, পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যস্ত সৌজন্য সফরে। অথচ ঠিক এই সময় প্রয়োজন ছিল একটি জাতীয় জাগরণের, যেন এক সার্বজনীন ঘোষণা, আমরা দেখছি, আমরা জানি এবং আমরা প্রস্তুত হচ্ছি। কিন্তু সেই প্রস্তুতির কোনো সুর নেই, যেন আমরা বিশ্বাস করতে চাই এই আগুন আমাদের স্পর্শ করবে না। অথচ ইতিহাস কি এমন সুযোগ দেয়? বাংলাদেশের পূর্ব সীমান্তের পাহাড়ি জনপদগুলো, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, সেসব নির্জন পাহাড়ে এখনো কি নিঃশ্বাস ফেলতে পারে নিরাপদে? সীমান্তে বসবাসকারী শিশুদের ঘুম কি সত্যি গভীর? প্রশ্ন উঠছে, আমরা কি ভাবছি তো জাতীয় নিরাপত্তা শুধুমাত্র মিসাইল বা সেনার সংখ্যা দিয়ে মাপা যায় না। সেটি একটি মানসিক প্রস্তুতি, একটি জাতিগত মনোভাবের নাম। সেই মনোভাব গড়ে ওঠে সাহস, প্রযুক্তি এবং দৃষ্টিভঙ্গির সমন্বয়ে। আজ যখন এক প্রতিবেশী রাষ্ট্রের আকাশে আগুন জ্বলছে, তখন বাংলাদেশও কি নিরাপদ? আমাদের নীতি নির্ধারকদের চোখে কি সেই আগুনের প্রতিফলন পড়ে, নাকি তারা মনে করেন আন্তর্জাতিক কূটনীতির ছায়াতলে বাংলাদেশ চিরকাল নিরাপদে থাকবে? কিন্তু ভূরাজনীতি কখনো নিশ্চয়তা দেয় না, বরং সেটি চায় প্রস্তুতি। বাংলাদেশের সীমান্তে যদি কাল সকালে কোনো ড্রোন উড়ে আসে, আমরা কি করব? কেবল বিবৃতি দিব, নাকি এক প্রকার নিঃশব্দে মাথা নোয়াবো? উত্তর হয়তো একটাই, আমরা প্রস্তুত নই।
বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এখনও অপ্রস্তুত। আমাদের নেই শক্তিশালী বিমান বাহিনী, নেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। আমাদের আধুনিক যুদ্ধ জাহাজ আছে অল্প কিছু, ড্রোন প্রযুক্তি বলতে গেলে শূন্য। অথচ এই একবিংশ শতকে যুদ্ধ আর শুধু শারীরিক আক্রমণ নয়, এটি মনস্তাত্ত্বিক, সাইবার ও আকাশভিত্তিক হামলার যুদ্ধ, যেখানে যুদ্ধ আগে আসে ড্রোনের চোখে, তারপর ক্ষেপণাস্ত্রের বুকে। আজ যখন মোবাইল স্ক্রিনে যুদ্ধ দেখা যায়, তখন আমাদের নিরাপত্তা ভাবনা এখনো আটকে আছে কুচকাওয়াজে। কোনো যুদ্ধ ঘোষণা ছাড়াই একদিন হয়তো ভোরের আলো ফোটার আগেই আমাদের শহরের উপর নেমে আসবে আগুনের বৃষ্টি। অথচ সেই আগুন প্রতিহত করার মতো প্রযুক্তি আমাদের হাতে নেই। প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারকে এখনই জেগে উঠতে হবে। এটিকে কেবল একটি প্রশাসনিক দায়িত্ব বলে ভেবে বসে থাকলে চলবে না। এটি এখন রাষ্ট্রীয় অস্তিত্বের প্রশ্ন। এই মুহূর্তেই চাই একটি সর্বজনীন প্রতিরক্ষা রূপরেখা, যেখানে প্রযুক্তি, কূটনীতি এবং সাহস মিলেমিশে গড়ে তুলবে বাংলাদেশের আত্মরক্ষা বলয়। আমরা যুদ্ধ চাই না, কেউই চায় না, কিন্তু যুদ্ধ আমাদের চাইতে পারে। আমাদের মাটি, আমাদের আকাশ, আমাদের ভবিষ্যৎ। আর যদি সে চাওয়া সত্যি হয়, তবে আমাদের তরুণেরা কি প্রস্তুত থাকবে? আমাদের বিজ্ঞানীরা, প্রকৌশলীরা, ড্রোন নির্মাতারা কি তৈরি? স্কুলের ক্লাস ঘরে বসে থাকা শিশুরাও কি জানবে তাদের নির্ভরতার প্রতীক বাংলাদেশ আকাশে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত? আমাদের যদি সাহস থাকে, যদি মনোবল থাকে, তবে এখনই সময় সেই সাহসকে প্রযুক্তির ঢালে পরিণত করার। যুদ্ধ জয়ের কবিতা কেবল বীরদের গল্পে নয়, তা গড়া হয় প্রস্তুতি আর প্রত্যয়ের হাত ধরে। আমরা যদি চুপ করে থাকি, তবে ইতিহাস আমাদের লেখা হবে না। আমরা হব অন্যের ইতিহাসের পাদটিকা, আর আমাদের সন্তানেরা একদিন জিজ্ঞেস করবে, তোমরা তখন কি করছিলে? বৃষ্টি হচ্ছে, টিপ টিপ শব্দে ঘুমিয়ে পড়েছে শহর, কিন্তু একটি প্রশ্ন নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে আকাশে। মিয়ানমারের পর বাংলাদেশ? হয়তো আমরা এখনো ভাবছি এটা আমাদের সাথে হবে না, হয়তো ভাবছি বাংলাদেশ তো কারো টার্গেট না, কিন্তু ইতিহাস বলে যারা প্রস্তুত নয় তারাই টার্গেট হয়। ভারত যেমন মিয়ানমারে ঢুকে প্রমাণ করেছে তারা এখন আর কূটনীতির দেশ নয়, তারা এখন আগ্রাসনের শিল্প রপ্ত করছে, এবং সেই শিল্পের পরবর্তী অধ্যায় হতে পারে এই দেশের নাম বাংলাদেশ। অন্ধকারের মধ্যেই বাজে টিকটিক শব্দ। একটা ড্রোন উড়ছে হয়তো খুব দূরে কোথাও, নিঃশব্দে, অদৃশ্যভাবে, আপনার বাড়ির আকাশের দিকেই। প্রফেসর ইউনূস, আপনি কি জেগে আছেন, নাকি ইতিহাস আবারও লিখবে তারা ঘুমিয়েই ছিল যখন আকাশ পুড়েছিল?